আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি রসায়নের নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, রসায়নের একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। তোমরা যে রসায়ন বইটি পড়ো, এই রসায়ন বইটিকে তিনটে অংশে ভাগ করা যায়: ভৌত রসায়ন, অজৈব রসায়ন এবং জৈব রসায়ন। আজকে আমি তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জৈব রসায়নের অংশ। রসায়ন বই বললে বা রসায়ন বই বোঝাতে জৈব রসায়নটাকে বোঝানো হয়। তার কারণ হচ্ছে যে এই জৈব রসায়ন খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ রসায়নের। এই জৈব রসায়নের মাধ্যমে তুমি বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া করতে পারবে এবং রাসায়নিক যে উপাদানগুলো তৈরি হয় এগুলোর ব্যবহারিক দিকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তাহলে আজকে অধ্যায়টি শুরু করে দিচ্ছি। তুমি অবশ্যই বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। চলে আসো। আমি এখানে বোর্ডে অনেক কিছু লিখে রেখেছি। তার কারণ হচ্ছে যে তোমার ক্লাসগুলো দীর্ঘ হয়ে যায়, তো সেজন্য লিখে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে পারি, সেজন্যই। হ্যাঁ, একটু খেয়াল করবে, শুরুতে তোমাকে জীবাশ্ম জ্বালানি নিয়ে কথা বলবো আমি। তার কারণ হচ্ছে যে তোমার পাঠ্য বইয়ের প্রথম পাঠটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। শুরুতে তোমাকে জীবাশ্ম শব্দটির সাথে পরিচিত হতে হবে। জীবাশ্ম শব্দটি হচ্ছে যে তোমার বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচ থেকে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলা হয়ে থাকে। তাহলে তোমার এখানে জীবাশ্মটা তৈরি হয় মূলত উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীবদেহ থেকে। যখন তোমার উদ্ভিদ এবং প্রাণী মারা যায় তখন তাদের দেহটা তোমার মাটির অভ্যন্তরে গিয়ে জমা হয়, বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার সময়ও কিন্তু তোমার তাদের দেহ অবশেষটা মাটির নিচে গিয়ে তোমার জমা পড়ে এবং ধীরে ধীরে সেটা আরও গভীরে যেতে শুরু করে দেয় এবং একসময় সেটা শিলা স্তরে গিয়ে জমা হয়। এবং এর মাধ্যমে তোমার জীবদেহের মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো ছিল সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমে ওই জীবদেহগুলো থেকে তোমার যে রাসায়নিক উপাদানগুলো পাই আমরা সেগুলোকে তোমার জীবাশ্ম জ্বালানি বলা হয়ে থাকে। উদ্ভিদের যে দেহটি আছে বা বড় বড় যে উদ্ভিদ আছে তাদের দেহ থেকে কয়লা পাওয়া যায়, এবং জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এবং প্রাণী দেহ থেকে তোমার খনিজ যে জ্বালানিগুলো আছে অর্থাৎ তরল জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো পাওয়া যায়, যেগুলোকে আমরা পেট্রোলিয়ামজাত তরল পদার্থ বলে থাকি। তাহলে একটু খেয়াল করো, তোমার এখানে যে নতুন দুটি শব্দ পেলে সেটি হচ্ছে একটা ফাইটোপ্লাঙ্কটন আর একটা হচ্ছে জুপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন বা জুপ্লাঙ্কটনের দুটি উপাদান তুমি বায়োলজিতে গেলেও পেয়ে যাবে। ফাইটোপ্লাঙ্কটন বলতে বোঝানো হয় তোমার যে শৈবালগুলো আছে, ছোট ছোট যে শৈবালগুলো আছে সেই শৈবালগুলোকে ফাইটোপ্লাঙ্কটন বলে। আর জুপ্লাঙ্কটন হচ্ছে পানিতে তোমার ছোট 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 বসবাসকারী যে প্রাণীগুলো আছে তাদেরকে বলা হয়ে থাকে জুপ্লাঙ্কটন। তাহলে এই যে উপাদানগুলো আছে অর্থাৎ এই যে জীবদেহগুলো আছে এই জীবদেহগুলো থেকে মূলত জীবাশ্ম জ্বালানিটা তৈরি হয়ে থাকে। তাহলে জীবাশ্ম জ্বালানির মূল উৎসই হচ্ছে কিন্তু জীবদেহ, যেখানে তোমার হাজার হাজার বছর ধরে বা বিলিয়ন বিলিয়ন বা মিলিয়ন মিলিয়ন বছর বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া বা বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমেই কিন্তু এই প্রাকৃতিক যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো তৈরি হয়ে থাকে। তারপরে চলে আসো এবার আমরা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে জানবো। অর্থাৎ তুমি এখানে যে জীবাশ্ম জ্বালানিগুলো তৈরি হয়ে থাকে জীবাশ্ম জ্বালানিগুলো থেকে তুমি প্রথমত যে উপাদানটি পাও সেটি হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসেরও একটি সংজ্ঞা দেওয়া যায়। প্রাকৃতিক গ্যাসের সংজ্ঞাটি হচ্ছে ভূগর্ভে সঞ্চিত বা ভূগর্ভে জমাকৃত তোমার হাইড্রোকার্বন শ্রেণীর যে রাসায়নিক উপাদানগুলো আছে যেগুলো সহজ ধার্য উপাদান তাদেরকে প্রাকৃতিক গ্যাস বলা হয়। তুমি যদি সরাসরি সংজ্ঞাটি দিতে চাও, ভূ অভ্যন্তরে জমাকৃত হাইড্রোকার্বন শ্রেণীর যে রাসায়নিক উপাদান সহজ ধার্য গ্যাসীয় উপাদানটি তৈরি হয় তাকে প্রাকৃতিক গ্যাস বলা হয়ে থাকে। প্রাকৃতিক গ্যাসকে দুই ভাগে ভাগ করা যায়। তার আগে প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো আমরা একটু দেখে নিই। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, যেখানে তোমার 80% মিথেনের পরিমাণটা থাকে, ইথেন থাকে 7%, প্রোপেন 6%, বিউটেন এবং আইসোবিউটেন হচ্ছে 4%, সর্বশেষ ফেন্টেন থাকে 3%। এটা হচ্ছে তোমার আমাদের দেশ ছাড়া বহির্বিশ্বের যে রাসায়নিক গ্যাসগুলো পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাসগুলো পাওয়া যায়, সেখানে এই উপাদানগুলো খুঁজে পাওয়া যায়। আমাদের দেশের জন্য খুবই একটা তোমার আসার কথা হচ্ছে যে আমাদের দেশে এ পর্যন্ত তোমার যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে সেখানে তোমার প্রায় মিথেনের পরিমাণটাই হচ্ছে 99.99%, অর্থাৎ মিথেনের পরিমাণটাই সবচেয়ে বেশি। আর মিথেনের পরিমাণটা এত বেশি হওয়ার কারণে আমাদের প্রাকৃতিক গ্যাস পৃথিবীর অন্যান্য দেশ অপেক্ষা তোমার খুবই ধার্যতর এবং এটার খুব বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়ে থাকে। চলে আসো এবার আমরা প্রাকৃতিক গ্যাসের যে দুটি অংশ আছে সেগুলো জেনে নেই। শুরুতে আমরা জানবো সিক্ত প্রাকৃতিক গ্যাস সম্পর্কে, তারপরে জানবো শুষ্ক প্রাকৃতিক গ্যাস সম্পর্কে। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার সিক্ত প্রাকৃতিক গ্যাস, আরেকটা হচ্ছে শুষ্ক প্রাকৃতিক গ্যাস। সিক্ত প্রাকৃতিক গ্যাস বলতে বোঝানো হয় যে প্রাকৃতিক গ্যাসের মধ্যে তোমার শুধুমাত্র মিথেন এবং ইথেনের থাকে, তাকে বলা হয়ে থাকে তোমার শুষ্ক প্রাকৃতিক গ্যাস। আর সিক্ত প্রাকৃতিক এটা শুষ্ক হবে শুষ্ক প্রাকৃতিক গ্যাস, আর এটা সিক্ত হবে। শুষ্ক প্রাকৃতিক গ্যাস হচ্ছে যে প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন এবং ইথেনটা পাওয়া যায় সেটাকে বলা হয় শুষ্ক প্রাকৃতিক গ্যাস। আর সিক্ত প্রাকৃতিক গ্যাস হচ্ছে যেখানে তোমার মিথেন এবং ইথেন উপাদানের সাথে আরও দুটি উপাদান যুক্ত থাকবে, তার একটি হচ্ছে প্রোপেন
আরেকটি হচ্ছে তোমার বিউটেন। তাহলে সিক্ত প্রাকৃতিক গ্যাস হচ্ছে যেখানে তোমার C1 থেকে C4 পর্যন্ত রাসায়নিক উপাদানগুলো পাওয়া যায়, সেটাকে বলা হয়ে থাকে সিক্ত প্রাকৃতিক গ্যাস। সিক্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ হচ্ছে 80%, 85%, ইথেন হচ্ছে 10%, প্রোপেন 3% এবং বিউটেন হচ্ছে 1%। এছাড়া এখানে আরও কিছু উপাদানের মিশ্রণও খুঁজে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে তোমার আইসোবিউটেন অথবা ফেন্টেন অথবা হেক্সেন। এই জাতীয় রাসায়নিক উপাদানগুলো কিন্তু সিক্ত প্রাকৃতিক গ্যাসের মধ্যে খুঁজে পাওয়া যেতে পারে। তাহলে আমাদের প্রাকৃতিক গ্যাস নিয়ে কথা শেষ। এবার আমরা চলে যাব সরাসরি তোমার পেট্রোলিয়াম যে তরল উপাদানের মধ্যে, অর্থাৎ পেট্রোলিয়াম নিয়ে এখন আমরা আলোচনা করব। পেট্রোলিয়াম যে শব্দটি আছে এটি একটি ল্যাটিন শব্দ। আমরা এই শব্দটা সম্পর্কে আগে জেনে নেই। এই শব্দটা থেকে আমরা কি পেতে পারি? পেট্রোলিয়াম এই শব্দটি তোমার দুটি ল্যাটিন শব্দের সমন্বয়ে গঠিত। এর একটি হচ্ছে তোমার পেট্রো, এর অর্থ হচ্ছে তোমার পাথর, আর আরেকটি হচ্ছে তোমার অলিয়াম। অলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল। অলিয়াম শব্দটির সাথে তোমরা অনেকেই পরিচিত। তাহলে পেট্রোলিয়াম শব্দটি যদি আমরা একই সাথে তোমার অর্থটা বলতে যাই, তাহলে এটা হচ্ছে পাথুরে তেল অথবা তোমার শিলা হতে প্রাপ্ত তেল। তার মানে হচ্ছে যে এখানে যে তোমার জীবদেহের কথাটা আমি বললাম জীবাশ্ম জ্বালানিতে, এই জীবদেহগুলো তোমার মাটির অভ্যন্তরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার মাধ্যমে জমতে জমতে একসময় সেটা শিলা স্তরে গিয়ে জমা হয়ে থাকে, যার কারণে পেট্রোলিয়াম শব্দটির আরেকটা অর্থ হচ্ছে তোমার শিলা হতে প্রাপ্ত তেল বা এটাকে পাথুরে তেলও বলা হয়ে থাকে। চলে আসো এবার আমরা পেট্রোলিয়ামজাত তরল উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিব। পেট্রোলিয়ামজাত তরল উপাদানগুলো মাটির প্রায় 5000 ফুট নিচে বা তার থেকে আরও বেশি নিচে তোমার জমা হয়ে থাকে বা এগুলোকে উত্তোলন করা হয় বা এই পরিমাণ গভীরে গিয়ে তারা অবস্থান করে থাকে। পেট্রোলিয়ামজাত যে তরল উপাদানগুলো পাওয়া যায় সেগুলো অপরিশোধিত অবস্থায় থাকে, যার কারণে এটাকে ক্রুড অয়েল বলা হয়ে থাকে। এটাকে তোমার খনিটা পাওয়ার পর এটাকে পরিশোধন করে নিতে হয়, যার কারণে এখানে তুমি দেখতেই পাচ্ছ আমি আগে থেকে বোর্ডের মধ্যে একটা চিত্র এঁকে রেখেছি বা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেও একটি চিত্র আছে যেটাকে আমরা পেট্রোলিয়ামের আংশিক পাতন বলে থাকি। পাতন সম্পর্কে তুমি কিন্তু দ্বিতীয় অধ্যায়ে জেনে আসছো। এই আংশিক পাতনটা বা পেট্রোলিয়ামের আংশিক পাতন এটাও কিন্তু একটা পাতন প্রক্রিয়া। তার মানে হচ্ছে যে এখানে যে পেট্রোলিয়ামজাত তরল উপাদানটি পাওয়া যায় এটাকে প্রথমে তোমার 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করে নেওয়া হয়। অর্থাৎ এই পরিমাণ তাপমাত্রা উত্তপ্ত করানোর পর এখানে যে গ্যাসীয় উপাদানগুলো তৈরি হয়ে থাকে বা যে পেট্রোলিয়ামজাত তরল উপাদানটা আছে এই উপাদানটাকে তোমার এখানে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পর এখানে নির্দিষ্ট একটা তাপমাত্রা দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে ওই রাসায়নিক উপাদানের স্ফুটনাঙ্ক এবং এই নির্দিষ্ট স্ফুটনাঙ্কের মধ্যে নির্দিষ্ট উপাদানটাকে খুঁজে পাওয়া যায়। অর্থাৎ যখন তুমি এখানে পেট্রোলিয়ামজাত উপাদানটাকে প্রবেশ করাবে এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় তুমি ওই পেট্রোলিয়ামজাত উপাদানটি থেকে একটা নির্দিষ্ট উপাদানকে তুমি পৃথক করে পেয়ে যাবে। যেমন তুমি দেখতেই পাচ্ছ এখানে যে চিত্রটি দেওয়া আছে এটা নিচের যে অংশটি আছে এখানে তাপমাত্রাটা বেশি, আর আস্তে আস্তে যখন উপরের দিকে তুমি যেতে শুরু করবে তখন তুমি দেখতেই পাবে এখানে ধীরে ধীরে তাপমাত্রাটা হ্রাস পেয়ে যাচ্ছে, তার মানে তাপমাত্রাটা কমে যাচ্ছে। এই তাপমাত্রার তারতম্যের কারণে এখানে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানকে খুব সহজে পৃথক করে নিতে পারি। এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথমে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্ক দেওয়া আছে, এখানে তুমি যে রাসায়নিক উপাদানটি পাবে সেটি হচ্ছে তোমার এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটাকে রান্নার কাজে ব্যবহার করা হয় এবং পেট্রোলিয়ামজাত উপাদানের মধ্যে এটার পরিমাণটা হচ্ছে অনলি 2%। তারপরে একটু খেয়াল করো আস্তে আস্তে তোমার আরও কিছু রাসায়নিক উপাদান দেওয়া আছে, এগুলো কিভাবে তুমি সহজে মনে রাখবে আমি তোমাকে একটু পরেই দেখাবো প্রক্রিয়াটা। এখানে তোমাকে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে দেখো 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু দুই ধরনের রাসায়নিক উপাদান একই সাথে পাওয়া যায়। একটা হচ্ছে তোমার লুব্রিকেটিং তেল আর একটি হচ্ছে তোমার জ্বালানি তেল। আমার লেখাটা জায়গাটা বেশি হওয়ার কারণে একটু নিচে চলে আসছে। এখানে তোমার 340 ডিগ্রিতে দুটি পাওয়া যাবে, একটা লুব্রিকেটিং তেল আর একটি হচ্ছে তোমার জ্বালানি তেল, যেখানে কার্বন সংখ্যা হচ্ছে তোমার C20 থেকে C30 পর্যন্ত। হ্যাঁ, এই দুটি উপাদান কিন্তু তোমার একই স্ফুটনাঙ্কে পাওয়া যায় এবং তারা কিন্তু আলাদাভাবে চলে আসে একই স্ফুটনাঙ্ক হওয়া সত্ত্বেও, একটা লুব্রিকেটিং আর একটি জ্বালানি তেল। 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আরও একটি রাসায়নিক উপাদান পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার বিটুমিন, যেখানে পেট্রোলিয়ামের মধ্যে তার পরিমাণটা সবচেয়ে বেশি থাকে প্রায় 50%। আর এখানে কার্বনের সংখ্যা হচ্ছে তোমার C30 এর উপরে যে উপাদানগুলো আছে তাদেরকে পাওয়া যায়। হ্যাঁ, তোমাকে আরও একটা কথা বলে রাখি, এখানে আমরা যখন তোমার পেট্রোলিয়ামের মধ্যে কার্বন সংখ্যা ধীরে ধীরে উপরের দিকে যেতে শুরু করবে তখন তাদের ধর্ম কিন্তু পার্থক্য চলে আসবে। যেমন তোমার গ্যাসীয় থাকবে, তারপরে তোমার তরল হবে, আস্তে আস্তে তোমার যখন উপরের দিকে চলে যেতে শুরু করবে যেমন C30 থেকে উপরের দিকে, তখন কিন্তু তারা আবার কঠিন প্রকৃতির হয়ে যাবে। অর্থাৎ এখানে কার্বন সংখ্যা বৃদ্ধির মাধ্যমে কিন্তু তাদের ভৌত এবং রাসায়নিক বা এই জাতীয় যে ধর্মগুলো হয় এই ধর্মগুলোর পরিবর্তন আমরা দেখতে পাবো সামনের দিকে যখন আমরা এই অধ্যায়ে আরও আলোচনা করব। চলে আসো তুমি কিভাবে সহজে এই পেট্রোলিয়ামজাত যে উপাদানগুলোকে পাও এগুলো মনে রাখতে পারবে আমি সেটাই তোমাকে দেখাচ্ছি। তুমি এখানে স্ফুটনাঙ্কটাকে লিখে নিবে, স্ফুটনাঙ্ক, তারপর তুমি লিখে নিবে দেখো কার্বন সংখ্যা, তারপর তুমি লিখে নিবে প্রাপ্ত উপাদান,
তারপর তুমি লিখে নেবে ব্যবহার। হ্যাঁ, আমি প্রথমটা লিখে দিচ্ছি, তো বাকিগুলো তোমরা লিখে নিও, কারণ এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকে। আর এটা মনে রাখার সহজ একটি উপায় হচ্ছে এটি। কার্বন সংখ্যা হচ্ছে তোমার C1 থেকে C4 পর্যন্ত, অর্থাৎ মিথেন থেকে বিউটেন পর্যন্ত। আর প্রাপ্ত উপাদান হচ্ছে তোমার এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এবং সেটা ব্যবহার হচ্ছে তোমার রান্নার কাজে বা অন্যান্য জ্বালানির কাজে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। আগে কিন্তু এটাকে মুক্ত করে দেওয়া হতো, কিন্তু এখন এটাকে তোমার তরলীভূত করে সিলিন্ডারজাত করার মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে এটাকে এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বলে। আমি আশা করি বাকি অংশগুলো তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। এভাবে লিখে নিলেই কিন্তু হবে এবং তোমরা আয়ত্ত করতে পারবে। চলে আসো আমরা এই অধ্যায়ের যে মূল আলোচনা, সেই আলোচনায় চলে যাই। অর্থাৎ আমি এখন তোমাকে জৈব যৌগ সম্পর্কে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। অর্থাৎ এই আমরা মূল রসায়নে প্রবেশ করে ফেললাম, জৈব যৌগ। হ্যাঁ, জৈব যৌগ বলতে গেলে শুরুতে তোমাকে যার কথা স্মরণ করতে হবে সে হচ্ছে কার্বন। অর্থাৎ জৈব যৌগসমূহ মূলত কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলো হয়ে থাকে সেগুলোর সাহায্যে গঠিত হয়, এবং এখানে কার্বন ছাড়াও অন্যান্য রাসায়নিক উপাদানও থাকতে পারে, যেমন তোমার হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারবে, ফসফরাস থাকতে পারবে, বা একযোজী যে পরমাণুগুলো হয় তারা থাকতে পারবে, যেমন তোমার আমরা হ্যালোজেন যে পরমাণুগুলো বলে থাকি তারাও থাকতে পারবে। অর্থাৎ এই ধরনের রাসায়নিক উপাদানগুলো সমন্বয়ে মূলত তোমার এখানে জৈব যৌগ তৈরি হয়ে থাকে। কার্বন ঘটিত যে সকল যৌগ হয়ে থাকে তারাই হচ্ছে মূলত জৈব যৌগ। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই পৃথিবীর মধ্যে তোমার বা আমরা যে রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করে থাকি, রাসায়নিক উপাদানগুলোর মধ্যে জৈব যৌগের সংখ্যাই সবচেয়ে বেশি। এ পর্যন্ত তোমার যে পরিমাণ জৈব যৌগ পাওয়া গেছে সেটা হচ্ছে তোমার 80 লক্ষেরও বেশি। 80 লক্ষেরও বেশি পরিমাণে জৈব যৌগ পাওয়া গেছে। আর জৈব যৌগ ছাড়া বাকি যে উপাদানগুলো হয় সেগুলোকে অজৈব যৌগ বলা হয়। আর অজৈব যৌগের পরিমাণ হচ্ছে অনলি 1 লাখ বলতে পারি আমরা, অর্থাৎ 1 লক্ষ। তার মানেটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে কিন্তু জৈব যৌগের পরিমাণটাই বেশি, যার কারণে আমরা যে রাসায়নিক বিক্রিয়াগুলো করে থাকি অধিকাংশ রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু জৈব যৌগ দ্বারাই হয়ে থাকে। চলে আসো এবার আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগটা একটু দেখে নেই, বা জৈব যৌগের শ্রেণী বিভাগটা একটু জেনে নেই। চলে আসো আমরা এখন জৈব যৌগের শ্রেণী বিভাগটা একটু দেখব। খেয়াল করো সবাই, জৈব যৌগ। জৈব যৌগটাকে প্রথমত দুই ভাগে ভাগ করে নেওয়া হয়। এর একটা হচ্ছে তোমার মুক্ত শিকল, এটা আরেকটা নাম হচ্ছে অ্যালিফেটিক যৌগ। এগুলো খাতায় অবশ্যই লিখে নিবে, অ্যালিফেটিক যৌগ। আর আরেকটা হচ্ছে তোমার বদ্ধ শিকল, বা এটা আরেকটা নাম হচ্ছে তোমার বলয়াকার যৌগ। হ্যাঁ, অ্যালিফেটিক যে যৌগটি আছে বা মুক্ত শিকল যেটি আছে সেটিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এর একটা হচ্ছে তোমার সম্পৃক্ত, আর আরেকটি হচ্ছে তোমার অসম্পৃক্ত। আর বদ্ধ শিকল বা বলয়াকার যে যৌগটি আছে এটিকেও তোমার দুই ভাগে ভাগ করা যায়। এর একটি হচ্ছে তোমার কার্বোসাইক্লিক যৌগ। লেখাগুলো একটু কষ্ট হলেও খেয়াল করো, শত চেষ্টা করেও পরিবর্তন করতে পারছি না। কার্বোসাইক্লিক যৌগ। আর আরেকটা হচ্ছে তোমার হেটারোসাইক্লিক যৌগ, খুবই নতুন শব্দ, হেটারোসাইক্লিক যৌগ। এবার তুমি একটু খেয়াল করো, সম্পৃক্ত যে যৌগটি আছে সেটাকে একটা ভাগে ভাগ করে নেওয়া হয়, আর সেই ভাগটির নাম হচ্ছে তোমার অ্যালকেন, যেটা আমরা সামনে পেয়ে যাব। আর অসম্পৃক্ত যেটি আছে এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এর একটা হচ্ছে তোমার অ্যালকিন, আর একটা হচ্ছে তোমার অ্যালকাইন। এগুলো সম্পর্কে সামনে বিস্তারিত জানতে পারবে, এবং এগুলি খুবই সহজ, বা এগুলো কীভাবে প্রস্তুত করবে বা তাদের প্রদর্শিত রাসায়নিক বিক্রিয়া খুবই সোজা, এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। কার্বোসাইক্লিক যৌগটাকে তোমার দুই ভাগে ভাগ করা যায়। এর একটা হচ্ছে তোমার অ্যালিসাইক্লিক যৌগ, অ্যালিসাইক্লিক। এর একটা হচ্ছে তোমার অ্যালিসাইক্লিক যৌগ, আর আরেকটা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। হেটারোসাইক্লিকটাকেও ঠিক দুই ভাগে ভাগ করা যায়। হেটারোসাইক্লিকটাও তোমার দুই ভাগে বিভক্ত। এর একটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক,
হেটারো অ্যালিসাইক্লিক যৌগ, আর আরেকটা হচ্ছে তোমার হেটারো অ্যারোমেটিক যৌগ, হেটারো অ্যারোমেটিক যৌগ। একটু ভালো করে খেয়াল করো, আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিলেও পারো বা খাতার মধ্যে একটু সময় নিয়ে লিখে নিলেও পারবে। আচ্ছা, সম্পূর্ণ ভাগটা আবারও তোমাকে আলোচনা করে দিচ্ছি আমি। জৈব যৌগটাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফেটিক যৌগ বলে, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ বলে। অ্যালিফেটিক বা মুক্ত শিকলটাকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, একটা অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত হয় এক প্রকার, সেটা হচ্ছে অ্যালকেন শ্রেণীর যৌগ। অসম্পৃক্ত দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যালকিন, আরেকটা হচ্ছে তোমার অ্যালকাইন শ্রেণীর যৌগ। বদ্ধ শিকল বা বলয়াকার যে যৌগগুলো হয়ে থাকে তাদেরকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হচ্ছে তোমার কার্বোসাইক্লিক যৌগ, আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। কার্বোসাইক্লিক যৌগটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অ্যালিসাইক্লিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। আর হেটারোসাইক্লিক যৌগটাকে দুই ভাগে ভাগ করা যায়, হেটারো অ্যালিসাইক্লিক যৌগ এবং হেটারো অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, এখানে তোমার যে হেটারোসাইক্লিক যে যৌগগুলো হয়, এই যৌগগুলো সম্পর্কে তোমার পাঠ্য বইয়ে কোনো আলোচনা করা নেই। তোমার পাঠ্য বইয়ে আলোচনা করা আছে অ্যারোমেটিক যৌগগুলো সম্পর্কে এবং কার্বোসাইক্লিক যে যৌগগুলো হয় এই যৌগগুলো সম্পর্কে। তাহলে এই ছিল আজকের আলোচনা, তুমি এগুলো একটু ভালো করে দেখবে। আমরা আগামী ক্লাসে নামকরণ নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং এর মাধ্যমে আমরা আস্তে আস্তে তোমার জৈব রসায়নে প্রবেশ করব, এবং জৈব রসায়ন যে কি মজার একটা জিনিস বা কত সহজে তুমি এটাকে মনে রাখতে পারবে বা আয়ত্ত করতে পারবে এ সম্পর্কে আমরা আস্তে আস্তে করে জানতে শুরু করে দেব। ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই। আজকে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।